নিজেরা কাদা ছড়াছড়ি করলে সুযোগ নেবে অপরাধীরা, সতর্ক বার্তা সেনা প্রধানের। শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে শ্রদ্ধা। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, নেতৃত্ব দিবেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের। রাজপথকে দেখছেন জরুরি হিসেবে। সাজেকের আগুনে ভস্ম লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর ৩৫ বসতবাড়ি ঘুরে দাঁড়াতে চান সহযোগিতা, থাকছে না ভ্রমণে নিষেধাজ্ঞা। এবং ঠিকাদারিতে মাফিয়া, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং আওয়ামী লীগের ছত্রছায়া ভাগিয়ে নেয় বড় প্রকল্প, কয়েক কোটি টাকা লোপাটের অভিযোগ। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। নিজেরা কাদা ছড়াছড়ি করলে সুযোগ নেবে অপরাধীরা, বিপন্ন হতে পারে দেশ ও জাতির সার্বভৌমত্ব, এমন মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি, কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানী বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। পরে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে এসে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে 2 দিন ধরে পিলখানায় চালানো হয় হত্যাযজ্ঞ। এদিকে জড়িতদের বিচার দাবি স্বজনদের। বিস্তারিত তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের 16 বছর পর দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ফুলের শ্রদ্ধা। 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ জানান স্বজনরা। সেই সঙ্গে ন্যায় বিচারেরও দাবি জানান তারা। আমাদেরকে দিবসটা দেওয়া হলো এবং এটা জাতীয় পর্যায়ে পালিত হবে, এটা আমাদের জন্য একটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। আমরা আরো হ্যাপি হব। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। আমরা চাই হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। এ সময় কমিশনের মাধ্যমে পিলখানার হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফেলতি থাকলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। পরে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। 2 দিন ধরে বিডিআর
পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। এই হত্যাকাণ্ডের পেছনে শুধু দেশি নয়, আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ। নতুন রাজনৈতিক দলে যোগ দিতেই পদত্যাগ জানিয়ে নাহিদ বলেন, একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার পাশে থাকা প্রয়োজন। সরকারের থেকে রাজপথে ভূমিকা এই সময় গুরুত্বপূর্ণ মনে করছেন বলেও জানান তিনি। 28 ফেব্রুয়ারি বিকেল 3টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে বলেও জানান নাহিদ ইসলাম। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। ইন্টার্নরা কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। কর্মসূচির তৃতীয় দিন চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। তবে আন্দোলনের আওতামুক্ত থাকছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। এদিকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। সাজেকের অগ্নিকাণ্ডে রিসোর্ট মালিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠী। আগুনে পড়েছে তাদের 35 বসত বাড়ি। ঘুরে দাঁড়াতে সহযোগিতা চান এসব নিঃস্ব মানুষ। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সাজেক ভ্রমণে বাধা থাকছে না পর্যটকদের। সহকর্মী মিশু মল্লিকের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডের পর রুইলুই পাড়ার এই ইস্টার্ন গার্ডেনেই রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। আগুনে লুসাই জনগোষ্ঠীর 16টি ও স্থানীয় ত্রিপুরাদের 19টি বসতঘর পুড়ে যায়। আগুন থেকে রক্ষা করতে পারেননি তেমন কিছুই। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোজার ঠাই। ভয়াবহ অগ্নিকাণ্ডে চরম ক্ষতির মুখে পড়েছে রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও দোকানপাট হারানোরাও। ভবিষ্যতের অনিশ্চয়তায় এসব মানুষের কপালে এখন চিন্তার ভাঁজ। আমাদের তো বসত বাড়িগুলা যা আছে সবগুলা পুরো ছাই হয়ে গেছে। ঘর পুড়ে গেছে মানে সবগুলো শেষ, কিছু জিনিস বাইর করতে পারে না। পর্যটন কেন্দ্রে আগুনে পুড়ে যাওয়া স্থানীয় মানুষের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদের এই জনপ্রতিনিধি। সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক, আমাদেরকে আরো একবার সাজেকটাকে ফুটিয়ে তুলুক। ফায়ার সার্ভিস বলছে রিসোর্টগুলো কাঠের তৈরি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া রিসোর্টগুলোতে অগ্নি নির্বাপনের সরঞ্জাম না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায় তাহলে আগুন বড় হতে পারে না। তবে রিসোর্ট কটেজগুলো পুড়ে গেলেও ঘুরে দাঁড়ানোর আশা পর্যটন ব্যবসায়ীদের। অক্ষত রিসোর্টগুলোতে উঠতে পারবেন পর্যটকরা। নিষেধাজ্ঞা তুলে নেয় সাজেক ভ্রমণে এখন আর বাধা থাকছে না। আমরা অনেকখানি অগ্রসর হতে পেরেছি। সকল কিছু বিবেচনায় নিয়ে আমরা পর্যটনের উপর যে নিষেধাজ্ঞা, সাময়িক নিষেধাজ্ঞা ছিল, সেটাও আজকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সাজেকে আগুন লাগার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। 15 বছর আগেও ছিলেন কুষ্টিয়া অঞ্চলের ছোটখাটো একজন মামুলি ঠিকাদার। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গড়ে তোলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা। হয়ে ওঠেন জেলার অপ্রতিদ্বন্দ্বী ঠিকাদার। একক হস্তে নিয়ন্ত্রণে নেন পানি উন্নয়ন বোর্ডের সব কাজ।
এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলছি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের কথা। এখন পর্যন্ত তার প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডে যত কাজ করেছেন তার অধিকাংশতেই উঠেছে অনিয়মের অভিযোগ। প্রকল্পের নামে লুটপাট করেছেন সরকারের কোটি কোটি টাকা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাস রিপোর্ট। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঠিকাদার বশির আহমেদ 2016 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি রক্ষায় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কুমারখালীর শিলাইদহে 200 কোটি টাকার প্রকল্প হাতে নেয়, যার কাজ পান বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে সে কাজ শেষ হওয়ার 2 মাসের মধ্যেই শুরু হয় বাদে ভাঙন। এরপর কয়েক দফায় পানি উন্নয়ন বোর্ড তা সংস্কার করলেও এখনো রয়ে গেছে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের স্পষ্ট ক্ষত। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের নামে শুধু অর্থই লুটপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সুফল থেকে বঞ্চিত হয়েছেন তারা। বসি সব জেনে কাজ করেছে সেনে আমি বসে গেছে কুষ্টিয়া যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই। এমন সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও 2023-26 অর্থ বছরে তালবাড়িয়া ও শিলাইদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পের 33টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের 250 কোটি টাকার কাজ করছেন বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান। চলমান এ কাজ নিয়েও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উঠেছে কাজের ধীরগতি সহ নানা অনিয়মের অভিযোগ। আসলে এই জায়গায় যেভাবে কাজ চলছে এভাবে কাজ চললে তো সহজে উন্নয়ন হবে না। টিআইবির প্রতিনিধিরা বলছেন অনিয়মের প্রমাণ থাকার পরও এসব প্রতিষ্ঠান কিভাবে কাজ পায় তা খতিয়ে দেখা উচিত। এ অনিয়মের সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজস্য থাকতে পারে বলেও মনে করেন তিনি। দীর্ঘদিন থেকে অন্য কেউ দেখা যাচ্ছে সেখানে কাজ পায় না, সে একই ব্যক্তি পেয়ে যাচ্ছে। এখানেও কোনো গাফিলতি আছে কিনা কর্তৃপক্ষের সেটা তো দেখার বিষয়, তদন্ত করে। আর অনিয়মের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা বক্তব্য। বলছেন কালো তালিকাভুক্ত না হয় লাইসেন্সের বলেই কাজ পাচ্ছেন এই ঠিকাদারি প্রতিষ্ঠান। ইজিপিতে তাকে এখনো ডিবার করা হয়নি বা কালো তালিকাভুক্ত না করার কারণে তার লাইসেন্সে বলে উনি আসলে কাজটা পেয়ে থাকেন। 2016 সালে কুমারখালীর শিলাইদহে বাঁধ নির্মাণ প্রকল্পের অনিয়মের প্রমাণ মেলায় সে সময় 2 কোটি টাকার জরিমানাও গুনতে হয়েছিল এই ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি শ্লীলতাহানির ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 10টি মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় টাঙ্গাইল পুলিশ সুপার। সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা থেকে মূলহোতা আলমগীর ও আশুলিয়া থেকে রাজীব হোসেনকে গ্রেফতার করা হয়। তারা 2 জনই আপন ভাই। আলমগীরকে 7 দিন ও রাজীবকে 5 দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। শনিবার ভোরে 3 জনকে গ্রেফতার করা হয়। এর আগে গেল 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। চাঞ্চল্যকর বাস ডাকাতির যে মূল মাস্টারমাইন্ড আলমগীরের নামে ঢাকা সহ আশপাশের জেলায় আরও 3টি ডাকাতি মামলা ইতোমধ্যে হয়েছে এবং সে এই আন্তঃজেলা গ্যাংচক্রের মূল মাস্টারমাইন্ড। মূলত তার নেতৃত্বেই বিভিন্ন জনপদের বিভিন্ন মহাসড়কে এ ধরনের ডাকাতি কার্যক্রম তারা পরিচালনা করে। জামালপুরের দেওয়ানগঞ্জের সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারি সরকারপাড়া গ্রামে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক জহিরুল। মামলা হলেও এখনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের। সহকর্মী রিয়াদ হাসান হৃদয়ের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার পাথরচরের টেংটিমারি সরকারপাড়া গ্রামের হতদরিদ্র দিনমজুরের 8ম শ্রেণী পড়ুয়া বাক প্রতিবন্ধী শিশুকন্যাকে ধর্ষণ করেছে প্রতিবেশী সাইদুল ইসলামের ছেলে জাকিরুল। গত শনিবার কাজের সন্ধানে বের হন বাবা, আর গরুর জন্য ঘাস কাটতে যান মা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবন্ধী এই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে জাকিরুল। ঘটনার পর কিশোরীর মা বাড়িতে ফিরলে পালিয়ে যান ধর্ষক জাকিরুল। পরের দিন ভুক্তভোগীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে জামালপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণকারী জাকিরুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তার বাবা ও মা। আমি অসহায় মানুষ, আমার বাড়িতে কেউ আসেন না,
ছেলেটা যে ঘটনা ঘটাইছে বুঝছেন, এই বিচারটা আমি সূক্ষ্ম বিচার চাই। 2-4 জনের সাক্ষী ঝুঁকি জানায় আমি থানায় বিচার চাইবার গেছি। ন্যায় বিচার চাওয়ার জন্য আমি ওখানে গেছি বিচার চাইবার নিয়ে। আমি ন্যায় বিচার চাই। স্থানীয়রা জানান জাকিরুল এর আগেও নারীদের উত্ত্যক্ত করতেন। আমরা পরস্পর আগেও শুনছি যে এই লম্পট জাকিরুল সে মেইলি ভাবে জড়িত, তার বিচার অতি তাড়াতাড়ি হওয়া বা তার মৃত্যুদণ্ড হোক। এ ধরনের অপরাধ নির্মূলে দ্রুত ব্যবস্থা দেখতে চান স্থানীয় সচেতন মহল। প্রতিবন্ধী ধর্ষণকারী জাকিউলকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক এবং তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক। আসামিকে গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে, ভিকটিম উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে, 22 ধারা জবানবন্দি নেওয়া হয়েছে এবং প্রতিবেশী যে আসামি তাকে আমরা খুব দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। অভিযুক্ত জাকিরুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।